এদেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘু যারা এদেশের এই নাগরিক, এদেশের এই সকলের সাথে, এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে একত্রে তালে তাল মিলিয়ে দেশের উন্নয়নে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করার কাজে প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু দুর্ভাগ্য, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেই সকল বৈষম্য আমরা প্রত্যক্ষ করেছি, এটি একটি বলতেও অবাক লাগে এবং নিজেকেও খুব লজ্জাবোধ হয় এদেশে এই ধরনের যে মানবিকতা আছে কিনা। তেলেগু, রবিদাস, যারা এদেশের বিভিন্ন রকম কর্মকাণ্ডের সাথে তাদের পেশায় এই ধরনের এক ধরনের অচ্যুত ভাবেই তাদেরকে দেখার একটা প্রক্রিয়া তারা করছে, কিন্তু দীর্ঘ বছর শত শত বছর, যেমন আমি যদি হরিজনদের কথা বলি, তেলেগুদের কথা বলি, এরা এদেশে প্রায় 500 বছর থেকে এই দেশে বসবাস করছে, কিন্তু তারা যেখানে বসবাস করছে এক নির্মম অবস্থার দিক থেকে তারা সেখানে বসবাস করছে। যেমনটি একটি অল্প পরিধির মধ্যে হাজার হাজার লোকের বসবাস, একটি ঘরে 7-8টি পরিবার। এটি নিজে প্রত্যক্ষ না করলে দেখা যাবে না যে তাদের নির্মমতা কতটুকু। এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিভাবে অধিকার নিশ্চিত হবে, আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে এই আন্দোলনটিকে সামনে রেখে আমরা চলেছি। সেখানে বৈষম্য বিরোধী, বৈষম্য বিলোপ আইন প্রণয়নের জন্য একটা উদ্যোগ আমরা নিয়েছি। উই সাবমিটেড দিস সাচ টাইপ অফ যে আমাদের দিক থেকে এই ধরনের বৈষম্য দূরীকরণের জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেটা অতীতের সরকারগুলি কিন্তু সেগুলি কিন্তু কোনো অ্যাকশানে নেননি। আর এখন বর্তমান তার ইন্টারিম গভর্নমেন্ট চলছে, সেটা আমি পরে আসছি। তো এখন এই জায়গাগুলি যদি উত্তর, তাহলে আর মানবিকতা থাকবে কোথায়? যদি আমরা তাদেরকে মানুষ হিসেবে যদি নিতে না পারি, আমাদের কাছে টানতে না পারি, তো এই জায়গা একেবারেই অবহেলিত। আপনি অন্যদিকে আসেন, তারা বাদেই দিলাম, আমরা যারা ধর্মীয় জাতিগত সংখ্যালঘু, তার মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যারা রয়েছে, তাদের উপরে যে এই ধরনের বৈষম্য, বঞ্চনা, নির্যাতন চলমান রয়েছে। আমি আদিবাসীদের কথা, হয়তো বা আদিবাসীরও তো একই ধরনের অবস্থা, যেমনটি আমি হরিজনদের কথা বলেছিলাম, তেলেগুদের কথা বলেছিলাম, যে হচ্ছে আমাদের উত্তরবঙ্গ এবং বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠী, তারা তাদের ভূমির থেকে কিভাবে যোদ্ধারেরা তাদেরকে সেখান থেকে ভূমি থেকে উচ্ছেদ করছে। সেই জায়গাতে তাদেরকে প্রোটেক্ট করার জন্য যে সেখানেই যে যোদ্ধার হচ্ছে ভূমি খেকোরা, তাকে সেখান থেকে উৎখাত করে দিচ্ছে। তারা সেখানে তার যেখানে আস্তে আস্তে বেড়ে উঠেছে, এক সময় দেখা গেছে সেই ভূমিক্ষতদের দৃষ্টিতে তাকে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। চা বাগানের যেই শ্রমিকরা রয়েছে, একই রকম অবস্থা। তো এই বৈষম্যহীন যদি মানবিক রাষ্ট্র করতে হয়, তাহলে এই বৈষম্যগুলিকে দূর করা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি, এবং এটির জন্য আপনাদের এই ফোরাম আমি মনে করি সেইভাবে কাজ করছে, এবং সেই একটি জায়গা হলে একটি মানবিক বাংলাদেশের কিছুটা দিকে এগোবে বলে আমি মনে করি। আমি অন্যদিকে আসতে চাই। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 1988 সালে তার যাত্রা শুরু করে। যাত্রা বলতে আমরা তো মুসলমানদের থেকে বাইরে থাকার কথা নয়, সবাই কাঁধে কাঁধে হাত মিলিয়ে আমরা যুদ্ধ করেছি। আমরা কেন আবার মুসলমানকে বাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নিয়ে আমরা সংগঠন করলাম? আপনি জানেন, দেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে এক সময় এখানে যে রাষ্ট্রের যে চালিকা শক্তি সংবিধান, সেখানে ধর্ম নিরপেক্ষতাকে তখনকার সময় বিএনপি গভর্নমেন্ট 1979 সালে সেটাকে ধর্ম নিরপেক্ষতা থেকে বাদ দিয়েছে, যদিও পরবর্তীতে সেটা 2011 সালে প্রতিস্থাপিত হয়েছে। ধর্ম নিরপেক্ষতা তার মানে এখানে ধর্ম নিরপেক্ষতা যেই জিনিসটিকে নিয়ে যে রাষ্ট্রীয় 4 মূলনীতির
একটি অত্যন্ত মানবিক মূলনীতি যেটা ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, সেটাকে তখন বাদ দিয়ে দিয়েছে। তার মানে তখন থেকেই সমাজের এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হলো। এবং পরবর্তীতে 1988 সালে এই আরব রাজনৈতিক দল, আমি জানি না ধর্ম তাদের কাছে কেমন, রাষ্ট্রধর্ম ইসলাম করার জন্য তারা সেখানে করে সেটাকে রাষ্ট্রধর্ম ইসলাম একটা করে দিলেন। এবং রাষ্ট্রধর্ম ইসলাম করাতে কি ধর্মচর্চা কি বেশি হয়েছে, না আদৌ কোনো রকম কোনো কিছু হয়েছে, সেটি আমাদের কাছে অনেক বড় প্রশ্ন। তো এইটার তো কোনো প্রয়োজন ছিল না। তাহলে এই যে রাষ্ট্রধর্ম ইসলাম করে এই জাতিকে, যে কিছু লোককে তার দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, তাহলে ইসলাম যাদের রাষ্ট্র ধর্ম, তারাই এই দেশের রাষ্ট্রের একটি প্রধান অবস্থান, আর অন্যরা হয়তো বা অচ্ছুতের মতো একটি অবস্থা। এই যে অবস্থা তৈরি করেছে, তখন থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সংগ্রাম করে আসছে এবং দীর্ঘ সময়কালীন থেকে আমরা সময় করছি। এবং আমরা এও লক্ষ্য করেছি, শুধু এই ধরনের বৈষম্যই নয়, এবং দিনের পর দিন বিভিন্ন সময়তে নির্যাতন, নিপীড়ন। আপনি জানেন ভারতের বাবরি মসজিদ, সেই মসজিদ সেখানে একটা দেশে, অন্য পার্শ্ববর্তী দেশে বা অন্য কোনো দেশের একটি ঘটনাকে কেন্দ্র করে সেখানে মসজিদের জায়গা নিয়ে একটা সেইকে কেন্দ্র করে সেই 1990, 91, 92, 93 বাংলাদেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম দিক থেকে হিন্দুদের উপরে নির্যাতন, নিপীড়ন নেমে আসে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি 2001 সালে এই যে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসে, সেই রাজনীতির কথা বলছেন যেটা আমরা এখানে আজকে রাজনীতি, সেই বিএনপি সরকার ক্ষমতা আসার পরে যে 2001 সালে যখন ক্ষমতা গ্রহণ করে, সারা বাংলাদেশে যে নির্মমতা নেমে এসেছিল, আমরা শাহাবুদ্দিন কমিশন হয়েছিল আপনারা জানেন, সেখানে প্রায় 5-7 হাজারের ঘটনা নিয়ে সেই শাহাবুদ্দিন কমিশন রিপোর্ট তৈরি করা হয়েছিল। যে তখন নারীদের উপর এমন নির্যাতন করা হয়েছিল যে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই ধরনের ধর্ষণ ঘটনা, মেরে ফেলার ঘটনা, বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনা, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা, এটার কোনো রকম কোনো দিক থেকে হাজার হাজার ঘটনা হয়েছিল সেই শাহাবুদ্দিন কমিশন পরবর্তীতে সেই সরকারের আমলেও কিন্তু সেটি কিন্তু আলোর মুখ দেখেনি। তাই আমরা বলতে চাই, এই যে এই অবস্থার একটি প্রেক্ষাপটে এই যে বিভিন্ন রকম বৈষম্য যেগুলি হচ্ছে, নির্যাতন যেভাবে হচ্ছে, ইভেন আমরা সেইভাবে 2001 সালে এবং পরবর্তীতে আওয়ামী লীগের সময়ও, আমি রাজনৈতিক যে প্রতিহিংসার কাজ রাখবে, রাজনীতি আওয়ামী লীগ সময়তে এসে কী ধরনের 2012 সালে সেই যে বিভিন্ন রামু, নাসিরনগর, গঙ্গাছড়া এবং যে এই সকল জায়গাগুলিতে কিভাবে রামুতে একটি বৌদ্ধ মন্দির, তাদের যে বৌদ্ধ মন্দির, সেই টেম্পলটাকে পুরা ইতিহাস, তাদের যে পুরানো যে সকল কিছুকে সব ধ্বংস করে সেখানে শেষ করে দিয়েছে। তো এখন একটা জিনিসেই এই ধরনের ধরেন একটি চলমান একটি সরকার চলছে। আমরা চাই যে এই সকল বৈষম্য বঞ্চনার থেকে দূর হোক। বৈষম্য বলতে যেটা, যে বিভিন্ন রকম ধর্মীয় বাজেটে সেরূপ অবস্থা রাখা হয় না, বা বিভিন্ন রকম উন্নয়নে তাদেরকে পিছিয়ে দেওয়া, তার চাকরি বাকরিতে তাদের সমস্যা হয়। তো এগুলির থেকে দূর হওয়ার জন্য আমরা যেটা চেয়েছিলাম, যেটা আমি আজকেই প্রথমে বলেছি, আমরা 7 দফা দাবি প্রথম 2015 সালে দিয়েছিলাম। সেই 7 দফা দাবির মধ্যে হইল যে অন্যতম যেটি একটি বৈষম্য বিলোপ আইন। এই যে হরিজন, দলিত, এদের ভিতর থেকে এদের অচ্যুত সমাজে আজকাল তো এই ধরনের অবস্থা থাকার কথা নয়। এককালে হয়তো বা এদেরকে অচ্যুত বলা হতো, এখন তারাও সমাজের অনেক বড় অংশ, তারাও শিক্ষিত হওয়ার মতো তাদের সেই ধরনের অবস্থা চলমান আছে। এই বৈষম্য বিলোপন কার্যকর করা একান্ত প্রয়োজন। একসময় সেটি অনেকটা ভ্যাটিং হয়ে মন্ত্রী পরিষদের ইয়াতেও গিয়েছিল, কিন্তু সেটি হয়নি। আজকের এর মাধ্যমে আমি সেটা বলতে চাই। আর আরেকটা জিনিস আমি বলতে চাই যে যেহেতু আপনার সম অধিকার, সমমর্যাদার একটি জায়গা নিশ্চিত হচ্ছে না, তবে আইন করে যদি সেটাকে এস্টাবলিশ করা যায়, তবে এই ধরনের সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী হয়তো বা তাদের একটি অবস্থা, তাদেরকে শূন্য অবস্থায় চলে যেতে হবে না। আপনি জানেন, এই পাশাপাশি আমাকে বলতে হচ্ছে
যে যেমন ধর্মীয় সংখ্যালঘুদের যেমন তারা 19% ছিল যখন দেশ স্বাধীন হয়, এখন সেটা 9% নেমে আসছে। তাহলে এরা হারিয়ে যাচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই তাদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে, সেটা একটা প্রত্যক্ষই। আর এই যে এখন এসে যেটা বিশেষ করে আপনার বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের সময় তো প্রথম 4-5 দিনে প্রায় আমরা দেখেছি 20 দিনের ঘটনা, আমরা করছি 2010টি ঘটনার সহিংসতা, যেখানে হত্যা, ধর্ষণ, প্রতিমা, তার মানে মন্দিরে হামলা, এগুলি হয়েছে এবং এগুলি কিন্তু এখনও চলমান আছে। গত ডিসেম্বর মাসে 10টি হত্যা হয়েছে। আপনারা দেখেছেন দীপুচন্দ্র দাসকে গাছের তার মানে লটকে তাকে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, তাকে মিথ্যা একটা অপবাদ দিয়ে তাকে তার উপরে, এটা তো আমার মনে হয় এর থেকে বড় জ্বলন্ত এক্সাম্পল আর কিছু হতে পারে না, একটা মানুষকে এইভাবে পুড়িয়ে মারা। তাই আমরা বলছি যে একটা সরকার একটা সংখ্যালঘু সুরক্ষা আইন হওয়া দরকার। কিভাবে সংখ্যালঘুরা এদেশে ভালোভাবে থাকবে তাদেরকে সুরক্ষা করার জন্য, যদি এমনি ইন জেনারেল যদি আপনার একটি মানবিক বাংলাদেশ হয়ে যায় তাহলে হয়তো এগুলি কিছুই লাগবে না। নতুবা এই দেশের যে উগ্রবাদী, যে আমাদের যে ধর্মীয় যে চেতনা, যে ফান্ডামেন্টালিস্টদের যে প্রভাব, তারা এক সময় বলে যে এই ধরনের এখন তাচ্ছিল্যভাবে তাদেরকে বা এই দেশে পূজা অর্চনা করা যাবে না বা এইদের করা যাবে না, বিভিন্ন রকম যে অন্যদের প্রতি যাদের এই ধরনের জনগোষ্ঠীর প্রতি তাদের যে আক্রোশ কিছু উগ্রবাদী ধর্মীয় অবস্থান থেকে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে চাই সকল ধর্মই সমমর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়। কোনো ধর্মই যেন আমের ধর্ম বড় অন্যের ধর্ম ছোট এইভাবে ভাবার বোধহয় সুযোগ নাই। সেই জায়গাটুকু করতে হবে এবং সেটা যদি নিশ্চিত করা হয়, একটি 200 পরিবারের একটা পরিবারের যদিও ধর্মও যদি তার যদি 200 পরিবারও হয়, তার ধর্মের প্রতি তার যে বিলিপ, আমি তো তাকে অবিশ্বাস করতে পারি না বা তার প্রতি অশ্রদ্ধা করতে পারি না। সামনে নির্বাচন, একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে সুন্দর জনপ্রতিনিধিরা তারা নির্বাচিত হবেন এবং দেশ চালাবেন। এতে আমাদের সম্মান বা বিশ্বে আমাদের অবস্থান আরও ভালো হবে, সেটি সকলের চাওয়া। সে অনুযায়ী আজকের হয়তো বা এই আলোচনা। তো আমি যে জিনিসটি বলতে চাই, একটা বিষয়, এখানে অনেক রাজনৈতিক, এখানে বিএনপি জামাতে ইসলামের অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদরা রয়েছেন বা অন্যান্য সমাজে যারা বিভিন্ন বঞ্চিত লোকের কথা বলেন, তাদের নেতৃত্ব এখানে আছেন। আসলে এই ধর্মীয় বিদ্বেষটাকে আমরা যদি নির্মূল না করতে পারি, ধর্মীয় অবস্থান থেকে যেখানেই থাকি না কেন, কারণ আমি তো আসলে আমার জন্মটা তো হিন্দু ঘরে হয়েছে বিদায় আমি হিন্দু, আমি তো মুসলমানের ঘরেও জন্মগ্রহণ করতে পারতাম। তো আমার এই জন্মটা তো এটা তো কি বলবো, এটা কি আমার অভিশাপ না আনন্দের? তো অতএব আমি এখানে আজকে এই সবার মাধ্যমে বলতে চাই যেন রাজনীতিতে, দেশ পরিচালনায় ধর্মীয় প্রভাবটাকে যেন না দেওয়া হয়। ধর্মের প্রতি প্রত্যেকের শ্রদ্ধা থাকবে। সে ক্ষুদ্র জনগোষ্ঠী, নৃগোষ্ঠী বা আদিবাসী, যেখানেই থাকুক না, প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ প্রত্যেকেরই থাকবে। এটি যেন এর থেকে যেন আমরা বেরোতে পারি, সেটির একটি চেষ্টা করা। আর একটা যেটা রাজনৈতিক প্রতিশ্রুতি বিভিন্ন সময় যারা দিয়ে থাকে, সেটির জন্য সঠিক একটি বাস্তবায়ন, এখন তার মাধ্যমে এটা বাস্তবায়নের জায়গায় যেহেতু বাস্তবায়িত হয় না, তাই সেটাই হলো যে আমরা প্রতিশ্রুতি দেই কিন্তু বাস্তবে দেখা যায় তার প্রকৃত রূপ দেখা যায় না। আর যেটি আমি বলতে চাই, আসলে অভাবনীয় এই যে জুলাই আন্দোলন, এক অভাবনীয় একটি পরিবেশ সেখানে তৈরি হয়েছিল, যে যারা এদেশটাকে শোষণ করেছে, যারা নির্যাতন করেছে, যারা অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষ সেখানে নেমে আসা। এই যে নেমে আসার মূল্যায়নটুকু আমরা কী করলাম, সেখানে নারী, ছাত্র, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সেখানে সকলে এসেছে। আজকে 1.5 বছরের মাথায়
সেই বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে আওয়াজ তা কিন্তু হারিয়ে গেছে।